কলেজ ফাংশন থেকে বাড়ি ফেরার পথে একটি মেয়ে নৃশংসভাবে ধর্ষণের শিকার হয়। পুলিশ ওই ধর্ষককে ধরতে তদন্ত শুরু করলে বেরিয়ে আসে এমন এক ঠান্ডা মাথার ভয়ানক সাইকোর রহস্য, যে শুধু মেয়েদেরকে ধর্ষণই করে না, ধর্ষণের সময় মেয়েদের গলায় কুকুরের গলার চেইন লাগিয়ে গলার হাড় ভেঙে তাদের খুন করে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 1973 সালে ভারতের অরুণা সনগেম নামে এক নার্সের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনার আলোকে নির্মিত মুভি গারুদানের কথা। মুভিটি 2023 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছিল। মুভির শুরুতেই আমাদের কয়েকজন কনস্ট্রাকশন ওয়ার্কারকে দেখানো হয়। সাইটের কাছ থেকে ফিরে কেউ রাতের খাবার বানাচ্ছে, আবার কেউ ড্রিঙ্ক করছে। তাদের মধ্যে এই লোকটার নাম সালাম, তাদের সুপারভাইজার। সালাম ড্রিঙ্ক করতে করতে বাইরে বিদ্যুৎ চমকাতে দেখে বলছিল, আমি মনে হয় সাইটের মেইন সুইচটি বন্ধ করিনি। আরেকজন বলে, তাতে কি, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কে যাবে? কিন্তু সালামের কথা, আমি যতক্ষণ না চেক করব ততক্ষণ শান্তি পাচ্ছি না। এই জন্য সালাম কয়েকজনকে সাথে নিয়ে ওই কনস্ট্রাকশন সাইটের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে সেন্ট পিটার কলেজের অ্যানুয়াল ফাংশন উপলক্ষে স্টুডেন্টরা একটি মঞ্চনাটকের রিহার্সেল করছে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে তেরেসা নামে এই মেয়েটি বাড়িতে চলে যাচ্ছিল, কারণ তার বাবা একজন রিটায়ার্ড কর্নেল। তাকে বাড়িতে ফিরে তার বাবার জন্য রাতের খাবার বানাতে হবে। বাইরেও মুষলধারে বৃষ্টি পড়ছে, তাই তেরেসা ছাতা নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর পার্কিং করা কয়েকটা কার পার হতে যেতেই তেরেসাকে কেউ তুলে নিয়ে যায়। রাস্তার মধ্যে শুধু তেরেসার ছাতার ব্যাগটি পড়ে আছে। এদিকে সালামরা ওই সাইটে পৌঁছেই মেইন সুইচটি চেক করে দেখে যে সেটা বন্ধ হয়ে আছে, এই জন্য নিশ্চিন্তে চলে যাচ্ছিল। তখনই পাশে থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসায় সালাম একটু এগিয়ে যেতেই কেউ একজন সালামকে দেখা মাত্রই দৌড়ে পালিয়ে যায়। এরপর সালামরা মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে তেরেসার কলেজের প্রফেসরদের দেখা যায় তারা একটু অফিস রুমের মধ্যে ড্রিঙ্ক করছে আর আড্ডা দিচ্ছে। তখনই কলেজের এক স্টাফ এসে জানায়, স্যার, D1 ইংলিশ ক্লাসের তেরেসার ধর্ষণ হয়েছে। শোনা মাত্রই সবাই হসপিটালে চলে যায়। তেরেসা এখনও বেহুশ। বাইরে মিডিয়ার ভিড়। পুলিশের পক্ষ থেকে ডিসিপি হারিশ মাধব এসেছে। মাধব ডক্টরের কাছে তেরেসার কন্ডিশন জানতে চাইলে ডক্টর জানা এখনও বেহুশ, রেপ হয়েছে। রেপিস্ট হয়তো লোহার কোনো চেইন দিয়ে শ্বাসরোধ করতে চেষ্টা করেছিল। এখনই কিছু বলা যাচ্ছে না, আর কোমায় যাওয়ার সম্ভাবনা বেশি। খবর পেয়ে তেরেসার বাবা ফিলিপও এসেছে। সে এসেই জানতে চাচ্ছে আমার মেয়ে কোথায়। প্রফেসর নিশান্ত জানায় ও আইসিইউতে। আর আইসিইউতে শুনে সে চমকে উঠে বলে, আমার মেয়ে আইসিইউতে, ওর কি হয়েছে? নিশানটা তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে পুলিশ সালামের জবানবন্দি নিচ্ছে। সালাম বলে, বিদ্যুৎ চমকানোর আলোতে আমি ওকে স্পষ্ট দেখেছি, তবে এর আগে আমি ওকে কোথাও দেখিনি। এসআই সুরেশ জানতে চায়, আবার দেখলে চিনতে পারবে তো? সালাম বলে, যদিও আমি 3 প্যাক ড্রিঙ্ক করেছিলাম, তারপর আমি ওকে স্পষ্টই দেখেছি। ড্রিঙ্কের কথা শুনে সুরেশ সালামকে বলে দেয়, এটা মিডিয়াকে বলো না, তাহলে ওরা তোমার পিছু ছাড়বে না। এরপর মাধবরা ক্রাইম স্পট ভিজিটে যায়। সুরেশ জানায় ওয়ার্কাররা সন্ধ্যা 7টার মধ্যে চলে যায়, আর ওয়াচম্যান রাত 9টায় এসে সকাল 8টা পর্যন্ত থাকে। এই জন্য মাধব ধারণা করে, তার মানে এটা কোনো আচমকা ঘটনা হবে না, এখানে টাইমিং জেনেই প্ল্যান করে কাজটা করা হয়েছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। ফরেন্সিক থেকে জানা যায় তেরেসার বডিতে রেপিস্টের সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে, আর সাথে একটি পুরনো কুকুরের গলার চেইনও পাওয়া গেছে। তবে সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। মাধবরা কলেজের স্টুডেন্ট, প্রফেসর সবার জবানবন্দি নিতে শুরু করে। এরপর মাধব কমিশনারকেও জানায় 4 দিন আগে থেকেই রিহার্সাল চলছিল। ঠিক ফাইনাল রিহার্সালের দিনই ঘটনাটা ঘটেছে। তার মানে যে করেছে তেরেসার সম্পর্কে জেনেই করেছে, সেটা কাছের কেউ হবে। আর ওই সাইটের টাইমিংটাও সে ভালো করে জানত। আবার সালামকে দিয়ে একটি সম্ভাব্য স্কেচ তৈরি করে সেটা পত্রিকাতেও প্রকাশ করে দেওয়া হয়। কিন্তু তারপরও কোনো কিছুতে পুলিশের হাতে কোনো ক্লু আসছে না। আবার হসপিটাল থেকে ডক্টর জানায় তেরেসা এখন পুরোপুরি কোমাতে চলে গেছে। যতদিন লাইফ সাপোর্ট চলবে ততদিনই বেঁচে থাকবে। তেরেসার কন্ডিশন দেখে ফিলিপ শুধু মাধবের কাছে জানতে চায়, 7 দিন যাবত আমার মেয়ের ধর্ষণ হয়েছে, আজও কোমাতে, কবে আর কিভাবে আপনি ওই ক্রিমিনালকে ধরবেন? কিন্তু ফিলিপের এই প্রশ্নের জবাব মাধবের কাছে নেই। এরপর 7 মাস পার হয়ে যায়। পুলিশ এখনও তেরেসার রেপিস্টকে ধরতে পারেনি। এজন্য 1 সপ্তাহের মধ্যে কেসটিকে সিবিআইতে ট্রান্সফার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সুরেশ মাধবের কাছে জানতে চাচ্ছিল, স্যার, এখন আমরা কি করব? মাধব এবার একটি নতুন প্রক্রিয়ার কথা ভাবে, আর তা হচ্ছে অ্যানসেস্ট্রাল জেনেটিক্স। মূলত পূর্বপুরুষরা আফ্রিকান, জুইস বা কোন জায়গার সেটা জানার জন্য মানুষ কিউরিয়াস হয়ে বিভিন্ন ল্যাবে তাদের ডিএনএ ডোনেট করে। মাধবদের কাছে যেহেতু ওই রেপিস্টের সিমেন্ট স্যাম্পল আছে, তাই তারা এই সুযোগটি নিতে চায়। তার মানে যে সকল ল্যাবে ওই ডিএনএ ডোনেট করা হয়েছে তাদের ল্যাবের স্যাম্পলের সাথে ম্যাচ করানো হবে। এই জন্য ওই সকল ল্যাবের ডাটাবেস চেক করা হয়। আর কাকতালীয়ভাবে হায়দ্রাবাদের আইটি স্পেশালিস্ট সুদেবের ডিএনএর সাথে ম্যাচ করে যায়। সাথে সাথে মাধব হায়দ্রাবাদ গিয়ে লোকাল পুলিশের দ্বারা সুদেবকে তুলে আনে। কিন্তু সুদেবকে তেরেসার ফটো দেখালে সুদেব জানায়, আমি ওকে চিনি না, এমনকি আমি কেরালাতে কখনো যাই না। লোকাল থানা সিআইও জানায়
ওর অফিসের সিসিটিভি চেক করে দেখা গেছে ওই রাতে অফিসেই ছিল। এজন্য মাধব সুদেবের কাছে শুধু জানতে চায়, কেরালাতে তোমার রক্তের সম্পর্কে কেউ আছে? সুদেব বলে, আমার দাদার ছোট ভাইয়ের পরিবার আছে, ওরা কোচিতে থাকে। ওই পরিবারে আমার এক পরিচিত কাজিনও আছে, আর সে অন্য কেউ নয়, প্রফেসর নিশান্ত। সুদেবের থেকে জানার পর মাধব কনফার্ম করতে সালামকেও দেখায়, কিন্তু সালাম বলে, স্যার এ না। তবে মাধবের কথা মতো দুজন কনস্টেবল নিশানের সাথে ঝামেলায় জড়িয়ে নিশানের চশমাটা নিয়ে যাওয়ায় চশমা ছাড়া নিশানকে দেখা মাত্রই সালাম বলে ওঠে, স্যার ওই রাতে আমি একেই দেখেছিলাম। তবে মাধব পুরোপুরি শিওর না হয়েই আগেই কোনো অ্যাকশন নিতে চাচ্ছে না। এই জন্য নিশান্তের বাসার কাজের মেয়ের সাহায্য নিয়ে তারা নিশান্তের ব্যবহৃত ব্রাশ আর চিরুনি কালেক্ট করে এবং ডিএনএ টেস্ট করাতে ল্যাবে পাঠিয়ে দেয়। এই ফাঁকে তারা ওই রাতে নিশান্তের সাথে থাকা অন্য প্রফেসরদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে ওই রাতে তাতে 2টি বোতল আনার কথা ছিল, কিন্তু বোতল আনা হয় 1টি। যদিও নিশান্ত স্যার ড্রিঙ্ক করে না, তারপর সে বলল সে আরেকটি বোতল ম্যানেজ করে দিবে, এই জন্য সে বাইরে গিয়েছিল। আর 30 মিনিট পর সে ফিরেও আসে। তবে প্রফেসরদের তথ্য মতে তেরেসার সাথে ঘটনাটা যেই সময় ঘটেছিল ঠিক ওই সময়টাতে নিশান্ত বাইরে ছিল। আবার ল্যাব থেকে ডিএনএ টেস্টের রেজাল্টও আসে, যা সিমেনের সাথে একদমই ম্যাচ করে গেছে। এজন্য মাধবের নির্দেশ মতো সুরেশ শপিং মলের সামনে থেকে নিশান্তকে অ্যারেস্ট করে। নিশান্তের ওয়াইফ হারিতা তখন শুধু অসহায়ের মতো দেখে যাচ্ছে, কারণ সেও তো জানে না যে পুলিশ কেন নিশান্তকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এরপর দীর্ঘ 6 ঘন্টা বসিয়ে রাখার পর মাধব নিশান্তকে জানায় যে তেরেসাকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অপরাধে আমরা তোমাকে অফিসিয়ালি অ্যারেস্ট করেছি। নিশান্ত বলে, স্যার এভাবে ফ্যাব্রিকেট করবেন না, আমার পরিবার আছে, ছোট্ট একটি মেয়ে আছে। মাধবের কথা, তেরেসাও তো কারোর মেয়ে, তাই না? রাষ্ট্রপক্ষ থেকে অ্যাডভোকেট আইবকে এই কেসের লয়ার নিয়োগ দেওয়া হয়। এরপর নিশান্তকে কোর্টে নিলে প্রথমে সালাম তার জবানবন্দিতে বলে, আমি ওই রাতে ওনাকে দেখেছিলাম। পুলিশ যেভাবে সকল তথ্য প্রমাণ দেখাচ্ছে তাতে করে খোদ নিশান্তের আইনজীবী বিশ্বাস করতে পারছে না নিশান্ত নিরপরাধ। তারপরও নিশান্ত শুধু বলছে এই সব কিছু ফ্যাব্রিকেটেড। পরবর্তী শুনানিতে ডিএনএ টেস্ট করা ল্যাবের প্রধানকে ডাকলে সেও জানায় ভিকটিমের বডিতে পাওয়া সিমেনের ডিএনএ আর নিশান্তের ডিএনএ সেম। আবার নিশান্তের সাথে থাকা সেই প্রফেসররাও জানায় যে ঘটনার রাতে নিশান্ত আমাদের সাথেই ছিল, তবে পুলিশ যে সময়ের কথা বলছে ওই সময়টাতে সে বাইরে ছিল। এভাবে কয়েকদিন যুক্তিতর্ক চলার পর কোর্টে সাবমিট করা সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণ হয়ে যায় নিশান্তি তেরেসার রেপ করেছে। তাই নিশান্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। যাওয়ার সময় নিশান্ত শুধু মাধবকে বলে যায়, স্যার আপনি ভুল করলেন। মাধব বলে, আমি কোনো ভুল করিনি, তুমি ক্রাইম করেছ। হারিতাও বাইরে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলছে। নিশান্ত মুখ বুজে নিচের দিকে তাকিয়ে চলে যায়। সিং চলে যায় এই ঘটনার 7 বছর পর। আমাদের তেরেসার বাবা ফিলিপকে দেখানো হয় সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছে, তবে ওয়াক শেষ করে ফিরেই দেখে ঘরের দরজাটা খোলা। এই জন্য ভিতরে গিয়ে তেরেসাকে খুঁজছিল। তখনই ঘরের মধ্যে থেকে 2জন লোক এসে ফিলিপকে একটি ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে ফেলে। অন্যদিকে মাধবকেও দেখা যায় তার পোষা কুকুর ড্রেককে নিয়ে মর্নিং ওয়াকে বের হয়েছে। তখনই কয়েকজন লোক এসে মাধবকে থ্রেট দিচ্ছিল। মূলত কিছুদিন আগে মাধব বিপুল পরিমাণ ডলার সহ মিনিস্টার ম্যাথুর একটি গাড়ি জব্দ করেছিল, সেজন্য ম্যাথুকে রিজাইনও করতে হয়েছে। এখন তার লোকেরাই থ্রেট দিতে এসেছে, কিন্তু মাধবের কাছে পাত্তা না পেয়ে তারা চলে যায়। এরপর মাধব পত্রিকা পড়তে গিয়ে লক্ষ্য করে তেরেসার ধর্ষক মানে নিশান্ত আজ 7 বছরের সাজা শেষ করে জেল থেকে বের হচ্ছে। অন্যদিকে আমাদের দেখানো হয় ওই লোকগুলো মূলত হসপিটালের স্টাফ। তেরেসা কোমায় যাওয়ার পর থেকে ফিলিপ আলজাইমারে ভুগছে, তাই সে মাঝে মধ্যে সব কিছু ভুলে যায়। এদিকে মাধবও কয়েকদিনের মধ্যে রিটায়ারমেন্টে যাবে। এখন তার একটা ইচ্ছা, একমাত্র ছেলের স্বপ্ন পূরণ করা। মাধবের ছেলের স্বপ্ন সে ইউরোপ গিয়ে পড়াশোনা করবে। মাধব এখন সেই প্ল্যানই করছে। এর মধ্যে নিশান্ত জেল থেকে বেরিয়েও আসে। এত বছরে হারিতা একবার তার মেয়েকে নিয়ে তার সাথে দেখা করতে আসেনি, এই জন্য নিশান্ত আগে বাড়িতে গিয়ে তার মেয়েটাকে দেখতে চায়। তবে হারিতা এখন আগের জায়গাতে নেই, এই জন্য নিশান্ত আগে তার বন্ধু সাজির সাথে দেখা করে। তখনই সাজির বউ আর মেয়ে এসে পড়লে সাজি বলছিল, চিনতে পেরেছ ওকে? কিন্তু সাজির বউ কোনো কথা না বলেই মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিশান্ত বিষয়টা বুঝতে পারছে, এই জন্য সাজির থেকে হারিতার নতুন ঠিকানা নিয়ে নিশান্ত সেখানে যায়। হারিতা তখন বাড়িতে ছিল না, এই জন্য পাড়া প্রতিবেশীরা এসে দাঁড়িয়ে আছে। হারিতা মেয়েকে নিয়ে বাড়িতে ফেরা মাত্রই নিশান্তকে দেখেই তাদেরকে বলে যে আমি ওনাকে চিনি না। এই জন্য স্থানীয়রা নিশান্তকে তাড়িয়ে দেয়। নিশান্তেরই বা কী করার আছে? নিশান্ত পাশের একটি লজে ওঠে। এরপর একটু বিশ্রাম করতে গেলেই নিশান্তের জেলের প্রথম দিনের ঘটনা মনে পড়ে যায়। কারণ নিশান্তকে প্রথম দিন জেলে নেওয়া মাত্রই নারী সুনি নামে এক গ্যাংস্টার লোকেরা নিশান্তকে বেদম মার মেরেছিল। আর ওই ঘটনা মনে করেই নিশান্ত এখনও আটকে ওঠে। এর মধ্যে সাজি কল করে জানায় কাউন্সিলর কল করেছিল। হারিতা বলেছে তুই যদি আর ওর সাথে দেখা করার চেষ্টা করিস তাহলে পুলিশ কমপ্লেন করবে।
তাই তুই ওদের ভুলে দূরে কোথাও গিয়ে নতুন জীবন শুরু কর। এদিকে মাধবের ছেলে 12 গ্রেড পাশ করেছে। এই খুশিতে আইপেও এসেছে। এখন মাধবের একটাই স্বপ্ন, তা হচ্ছে রিটায়ারমেন্টের টাকা দিয়ে ছেলেকে ইউরোপে পাঠিয়ে এখানকার বাড়িটা বিক্রি করে গ্রামে গিয়ে থাকা। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতেই ফিলিপ হসপিটালে এসেই দেখে কেউ তেরেসার জন্য ফুল রেখে গেছে। সিস্টার জানায় সে মাত্রই বের হয়ে গেল। এজন্য ফিলিপ একটু এগিয়ে নিচে তাকাতেই দেখে নিশান বেরিয়ে যাচ্ছে। সাথে সাথে ফিলিপ মাধবকে কল করে জানতে চায়, আমি কি অপরাধ করেছি? আমি একজন সোলজার, দেশ আমাকে কি দিয়েছে? আমার মেয়েটা লাইফ সাপোর্টে আছে, আর ওর ধর্ষক নির্দ্বিধায় বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোন সাহসেও আমার মেয়ের কাছে এলো? এদিকে আজই আবার মিনিস্টার ম্যাথুর কেসের শুনানি। মাধব যেদিন ডলারসহ গাড়িটি জব্দ করেছিল, ম্যাথু মাধবকে কল করে থ্রেট দিয়েছিল। মাধব সেই কল রেকর্ডটিও কোর্টে পেশ করে। এজন্য ম্যাথুর আর বাঁচার কোনো উপায় নেই। তবে কল রেকর্ডের সত্যতা যাচাই করতে ল্যাবে পাঠানো হয়। রাতের বেলা মাধব তার স্ত্রী আর ছেলেকে নিয়ে একটি এজেন্সিতে যায়। মূলত মাধবের ছেলেকে ইউরোপ পাঠানোর কথা বলতে তারা এসেছে। এজেন্সি থেকে জানায় যে প্লেসমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা ফাইনাল করলে 1 মাসের মধ্যে অফার লেটার এসে পড়বে, এরপর ফিসটা জমা দিতে হবে। মাধব বলে কোনো অসুবিধা নেই। মূলত মাধব রিটায়ারমেন্টের পর তার রিটায়ারমেন্টের যে বেনিফিট পাবে সেই টাকা দিয়েই তার ছেলেকে ইউরোপে পাঠানোর প্ল্যান করেছে। এখানে সব কথা শেষে মাধবরা বের হতে খেয়াল করে নিশান যাচ্ছে। এর জন্য মাধব নিশান্তের সাথে দেখা করে এবং নিশান্তকে বলে দেয়, এমন কিছু করার চেষ্টা করো না যাতে আমাকে কিছু করতে হয়। তোমার মতো ক্রিমিনালকে মারতে আমার একটুও বাধবে না। নিশান্ত বলে, তেমন কিছু না স্যার, আমি শুধু এখন একটি ভালো কাজের সন্ধান করছি। তবে নিশান্ত যাওয়ার সময় বলে যায়, শুনলাম 2 দিন বাদে রিটায়ার করছেন। সিং চলে যায় মাধবের রিটায়ারমেন্ট অনুষ্ঠানে। দীর্ঘ চাকরি জীবন শেষে মাধব আর দায়িত্ব থেকে মুক্ত হচ্ছে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় আরেক ঘটনা। নিশান্ত হাইকোর্টে গিয়ে তার কেসটিকে রিওপেন করার পিটিশন ফাইল করেছে। আইপোর সাথে সাথে মাধবকে বিষয়টি জানায়। কিন্তু মাধবের কথা, এটা ওপেন অ্যান্ড শার্ট কেস। এত বছর সাজা খাটার পর এখন আবার কেন ওপেন করতে চাচ্ছে? আইপ বলে হতে পারে পাবলিসিটি করতে, অথবা ওর পার্সোনাল ড্যামেজ রিকভার করতে। বাড়ি ফিরে এলে স্ত্রীও জানতে চাচ্ছিল এত বছর পর নিশান্ত কেসটি আবার ওপেন করছে কেন। মাধবের কথা, কেরালা পুলিশের সাথে সব কিছু আজ আমার শেষ হয়ে গেছে, এখন ফিউচার নিয়ে প্ল্যান করো। তবে এক্সাক্ট মাধবের রিটায়ারমেন্টের দিনই নিশান্ত পিটিশনটি দাখিল করেছে, আর এটাই এখন স্ত্রীকে ভাবাচ্ছে। নিশান্তের পিটিশনের নিউজটি এখন পুরো স্টেটের ট্রেন্ড নিউজে পরিণত হয়েছে। কারণ সাজা খেটে আসার পর আবার পুনর্বিবেচনার আবেদন করেছে, এটা আসলে বিরল ঘটনা। তবে নিশান্তের যৌক্তিকতার উপর কোর্ট এই কেসটিকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়ে দেয়। আইপো মাধবকে জানালে মাধব বলে দেয়, দেখো ভাই, আমার এই কেসের সাথে আর কোনো সম্পর্ক নেই, এখন কেস তোমার, তুমি দেখো। 2 সপ্তাহ পর আমি গ্রামে চলে যাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে, এই কেসের যে মুখ্য সাক্ষী ছিল, মানে একমাত্র আইউটনেস সালাম, তাকেই পাওয়া যাচ্ছে না, তার ফোনও বন্ধ। আইপ জানায়, আমি ওর বাড়িতে লোক পাঠিয়েছিলাম। ওর ওয়াইফ বলছে একটা কাজের জন্য কোয়েম্বাটুরে গেছে। আমার সন্দেহ হচ্ছে নিশান্তে হয়তো সালামকে কিডন্যাপ করেছে, নয়তো ভয় দেখিয়ে সরিয়ে রেখেছে। কিন্তু মাধবের কথা, ও জেল থেকে বেরিয়েছে। কিডন্যাপ করা বা থ্রেট দিতে ওর ফাইন্যান্সিয়াল বা ফিজিক্যাল দুটোই সাপোর্ট লাগবে। কিন্তু আইপের কথা, ও তো আর শুধু শুধু এই কেসটিকে রিওপেন করায়নি। ওর স্ট্রং কোনো মোটিভ আছে, এজন্য এটা করছে। তাই তোমাকেও এখন ফোকাস করতে হবে। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে। এজন্য আইপ আর মাধব সালামের বাড়িতে যায়। সালামের ওয়াইফ রাজিয়া জানায় সে 8-10 দিন যাবৎ কাজের জন্য কোয়েম্বাটুরে চলে গেছে, আর ইদানিং সে ফোন ব্যবহার করছে না। তখনই সালামের মেয়ে সামিরা কলেজে যাচ্ছিল। মাধব শুধু রাজিয়াকে বলে যায়, সালাম যদি সময় মতো কোর্টে উপস্থিত না হয়, আর সেজন্য যদি নিশান্তের মতো ক্রিমিনাল ছাড় পেয়ে যায়, ঈশ্বরও তোমাদের ক্ষমা করবে না। আর নিশান্তের কারণে তেরেসা যখন কোমাতে গিয়েছিল, তেরেসা তখন সামিরার বয়সী ছিল বলে তারা চলে যায়। এরপর আসে কেসের প্রথম শুনানির দিন। আর প্রথম ঝটকাটা তারা তখনই খায় যখন তারা জানতে পারে নিশান্ত জেলে থাকা অবস্থায় এলএলবি ডিগ্রি নিয়েছে। তাই নিশান্ত এখন নিজের কেস নিজেই লড়বে। নিশান্ত প্রথমেই কেসের একমাত্র প্রত্যক্ষদর্শী সালামকে ডাকে। নিশান্ত জানতে চায়, আপনি তো শহরে ছিলেন না, আপনি কোথায় গিয়েছিলেন? সালাম জানায়, আমি ব্যবসার কাজে কোয়েম্বাটুরে এক আত্মীয়র বাড়িতে ছিলাম। কিন্তু নিশান্ত বলে সে মিথ্যা বলছে। সে গত 1 মাস যাবৎ গোদুলামের একটি ডিঅ্যাডিকশন সেন্টারে ভর্তি ছিল। এমনকি গত 7 বছরে তাকে 6 বার বিভিন্ন ডিঅ্যাডিকশন সেন্টারে ভর্তি করা হয়েছিল। আবার সালামের সাথে ওই রাতে যারা ছিল তাদেরকে ডাকলেও তারাও জানায় ওই রাতে সালাম 3 প্যাক ড্রিঙ্ক করেছিল। আইন অনুযায়ী নেশাগ্রস্ত কোনো উইটনেস কোর্টে ভ্যালিড নয়। সেখানে সালাম 3 প্যাক ড্রিঙ্ক করার পরও সেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, শুধুমাত্র বিদ্যুৎ চমকানোর আলোতে দেখে সালাম তার জমার মধ্যে দিয়েছিল। আর সালাম যে নেশাগ্রস্ত ছিল, পুলিশ সেটাও গোপন রেখেছে। তাই নিশান্ত অনুরোধ করে সালামকে যেন আই উইটনেস হিসেবে অ্যাকসেপ্ট না করা হয়। কোর্টও নির্দেশ দেয় ভেরিফাই করে তারপর জানানো হবে। কোর্টের প্রথম দিনের ছটকা খেয়েই মাধব আর আইপ সাইলেন্ট হয়ে গেছে।
কারণ একজন সাধারণ কয়েদি জেলে বসে যদি ডিগ্রি অর্জন করে সেটা মেজর নিউজ হয়ে যায়। সেখানে নিশান্ত কর্তৃপক্ষকে অনুরোধ করে সেই বিষয়টা গোপন রেখেছে, তার মানে ও আগে থেকেই সব প্ল্যান করে এসেছে। আর সালামের বিষয়টা এভাবে বেরিয়ে যাবে তা তারা কল্পনাও করতে পারেনি। তবে আইপ বলে আরেকটি সমস্যা আছে, সেটা সালামের থেকে বড়, আর তা হচ্ছে ফরেন্সিক ল্যাব। পরবর্তী শুনানির দিন নিশান্ত প্রথমেই ওই ল্যাবের ইনচার্জকে ডাকে, যেই ল্যাব থেকে তার ডিএনএ টেস্ট করানো হয়েছিল। নিশান্ত জানায় ওই ল্যাবটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, আর বন্ধ করার কারণ প্রমাণ করতে নিশান্ত আগামী শুনানির দিন কয়েকজন সাক্ষীকেও ডাকতে চায়। এরপর নিশান্ত কোর্টের কাছে অনুরোধ করে বলে, এই কেসের রায় যাই হোক না কেন, আমি পূর্ণ সাজা খেটে বেরিয়েছি। এই কেসের জন্য আমি আমার চাকরি হারিয়েছি, পরিবার হারিয়েছি, সম্মান হারিয়েছি। তাই কোর্টের কাছে আমার অনুরোধ, আমার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে যতদিন এই কেসের ট্রায়াল শেষ না হচ্ছে আমার উপর থেকে আরোপিত চার্জ টেম্পোরারি সাসপেন্ড করে একজন অ্যাডভোকেট হিসেবে ল প্র্যাকটিস করে নিজের জীবিকা নির্বাহনের সুযোগ দেয়া হোক। এরপর বার কাউন্সিল থেকে তাকে সনদ দেওয়া হয়। এখন ল প্র্যাকটিস করতে আর কোনো বাধাই নেই। অন্যদিকে 3 সপ্তাহের মধ্যে ফিস জমা করতে না পারলে মাধবের ছেলে আর অ্যাডমিশন নিতে পারছে না। আবার নিশান্ত কোর্টে 3 জন সাক্ষীকে হাজির করতে চাচ্ছে, যাদের নাম স্যামুয়েল, স্মিথা আর মুরুগান। আইপ বলে, আমি স্মিথ আর স্যামুয়েলের সাথে কথা বলেছি, কিন্তু মুরুগানের সাথে কথা বলার কোনো সুযোগই পাচ্ছি না, কারণ মুরুগান কান্নুর জেলের কয়েদি। সে কারোর সাথে দেখা করার অনুমতিও দিচ্ছে না। এর জন্য সবথেকে বড় সমস্যা মুরুগানকে নিয়েই। সিন চলে যায় শুনানির দিন। নিশান্ত একেবারে পূর্ণ অ্যাডভোকেটের বেশি কোর্টে এসেছে। নিশান্ত ওই ল্যাবের বিষয়ে জানতে প্রথমেই স্মিতাকে ডাকে। স্মিতা জানায় তার মেয়ের পিতৃত্ব পরীক্ষা করার জন্য সে ওই ল্যাবে টেস্ট করিয়েছিল, যার রিপোর্ট ভুল আসে। পরবর্তীতে কোর্টে আপিল করলে কোর্ট থেকে আরও 3টি ভিন্ন ল্যাবে টেস্ট করানোর পর সেই রিপোর্টগুলো সঠিক পাওয়া গিয়েছিল। এরপর স্যামুয়েলকে ডাকলে স্যামুয়েলও জানায় সে সত্যরাজ নামে এক লোকের থেকে জমি কিনেছিল, কিন্তু জমি কেনার কিছুদিন পর ওই জমির ডকুমেন্টস ফোর্স বলে সত্যরাজ স্যামুয়েলের নামে কেস করেছিল। তখন ওই ডকুমেন্টস পরীক্ষা করতে ওই ল্যাবে পাঠানো হয়েছিল, কিন্তু ল্যাবের রিপোর্ট স্যামুয়েলের পক্ষে না আসায় স্যামুয়েল আপিল করলে কোর্ট থেকে আবারও 3টি ভিন্ন ল্যাবে টেস্ট করানো হলে সেই রেজাল্টগুলো স্যামুয়েলের পক্ষে আসে। নিশান্ত বলে কয়েকবার ভুল রেজাল্ট সাবমিট করার কারণে ওই ল্যাবটিকে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মানে নিশান্তের রেজাল্টও যে ভুল ছিল না তারও কোনো গ্যারান্টি নেই। এরপর নিশান্ত মুরুগানকে ডাকে, আর মুরুগানের জবানবন্দিতে পুরো কেসের মোড়টি ঘুরে যায়। মূলত মুরুগান চুরির সময় এক গৃহবধূকে হত্যার অপরাধে যাবজ্জীবন সাজা খাটছে। মুরুগান বলে, ওই ঘটনার আগে তেরেসার ঘটনাটি আমি ঘটিয়েছিলাম। শোনা মাত্রই সবাই যেন আকাশ থেকে পড়ল। মুরুগান বলে, আমি ওই মেয়েকে চিনতাম না, হঠাৎ ওকে একা হাঁটতে দেখে ওই সাইটে নিয়ে যাই। এরপর লোকজন দেখে আমি পালিয়ে গিয়েছিলাম। কয়েক মাস পর দেখলাম পুলিশ প্রফেসরকে অ্যারেস্ট করেছে। আইপ তখন বলে ওঠে, এই সব কিছুই নাটক। কিন্তু মুরুগানের কথা, আমার সাজা শেষ হতে মাত্র 2 মাস বাকি, আমি ড্রামা কেন করব? আমি মূলত আমার পাপ থেকে মুক্তি চাই, এই জন্য আমি সব কিছু স্বীকার করছি। তবে মুরুগানের জবানবন্দির পর কোর্ট পুলিশকে এটি তদন্ত করতে নির্দেশ দিয়ে দেয়। এরপর নিশান্ত বলে, ওই সময় 7 মাস তদন্ত করার পরও পুলিশ কোনো এভিডেন্স পায়নি। এমনকি কেসটি ক্রাইম ব্রাঞ্চে হ্যান্ডওভার করার মাত্র 1 সপ্তাহ আগেই পুলিশ কাকতালীয়ভাবে এই কেসটি সলভ করেছিল। এতে এমন একজন উইটনেস যে কিনা ড্রাগ অ্যাডিক্টেড, আবার এমন ল্যাবের রেজাল্ট যারা সবসময় ভুল রেজাল্ট দিয়ে এসেছিল। মুরুগানের মতো খুনি যে কিনা পাশের রাজ্যে একই প্যাটার্নে ক্রাইম করছিল, পুলিশ সেদিকেও নজর দেয়নি। ওরা আমার 7টা বছর, আমার পরিবার, আমার কেরিয়ার সব নষ্ট করে দিয়েছে। নিশান্ত কোর্টের কাছে ক্ষতিপূরণ দাবি করে। আইন অনুযায়ী পুলিশের ভুলের জন্য যদি নিরপরাধ কারো সাজা খাটতে হয়, তাহলে ক্ষতিপূরণের পুরো অর্থ ওই কেসের তদন্তকারী কর্মকর্তা থেকে উসুল করা হবে। এজন্য নিশান্তের বেলাতেও তেমনি ক্ষতিপূরণের পুরো অর্থটা মাধবকে দিতে হবে। কোর্টও নিশান্তের উপর আরোপিত সকল চার্জ থেকে নিশান্তকে মুক্তি দিয়ে দেয় এবং পুলিশের ভুলের জন্য বিনা দোষে সাজা খাটায় তার চাকরি হারানোতে মানসিক ক্ষতিগ্রস্ত হওয়ায় নিশান্তকে 70 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। আর এই পুরো অর্থটাই মাধবকে দিতে হবে। একদিকে এত বছর পর নিশান্ত তার হারানো সম্মান আর তার পরিবার ফিরে পেল, কিন্তু মাধব তার এত বছরের সম্মান আর সারা জীবনের উপার্জন এক নিমিষেই হারিয়ে ফেলল। যাওয়ার সময় নিশান্ত শুধু মাধবকে বলে যায়, স্যার, আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম আপনি ভুল করেছেন। আমার মতো ইনোসেন্ট মানুষের উপর ক্রিমিনাল ট্যাগ কখনোই শোভা পায় না। আমিও সম্মান নিয়ে বাঁচতে চাই। কোর্ট ও নিশান্তের কেসের রায় ঘোষণার পর মিনিস্টার ম্যাথু এই সুযোগে বলছে মাধব তাকেও মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, মানে সুযোগের সদ্ব্যবহার আর কি। সাথে তার পার্টির লোকদেরকেও মাধবের উপর উস্কে দেয়। আবার কোর্টের রায়ের পর পুলিশ ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মাধব কোর্টে ক্ষতিপূরণের টাকা জমা দেওয়ার পরই তার পেনশনের সব ফ্যাসিলিটির টাকা দেয়া হবে। তার মানে মাধবকে এখন যে কোনো মূল্য আগে 70 লক্ষ টাকা পরিশোধ করতেই হবে। এদিকে ছেলের অ্যাডমিশনের জন্য টাকা দেওয়ার ডেটও চলে যাচ্ছে। তবে মাধবের ছেলে মাধবের বর্তমান অবস্থা দেখে বাবাকে বোঝায়, বাবা, সমস্যা নেই,
আমি এখানেই কোথাও ভর্তি হয়ে যাব। তুমি এসব নিয়ে এত ভেবো না। তবে তার মনেও একই প্রশ্ন, নিশান্ত কি আসলেই নির্দোষ ছিল? এদিকে এত বছর পর নিশান্ত আজ পরিবারের কাছে এসেছে, আর স্বামীকে পেয়ে হরিতাও খুশি। সিন চলে যায় রাতে। আইপ মাধবকে বোঝাচ্ছে, তুই তো মিনিস্টারের বিষয় জানিস, ও যে কোনো কিছু করতে পারে। ও এখন সুযোগ খুঁজছে, তাই শ্রী আর ছেলেকে এখানে রাখাটা ঠিক হবে না। কিন্তু মাধবের কথা, আমি তো কোনো ভুল করিনি, কেউ কোথাও যাবে না। তখনই ম্যাথুর পার্টির লোকেরা মাধবের বাড়ির উপর পাথর ছুটতে শুরু করে। তবে মাধব বেরিয়ে আসা মাত্রই তারা পালিয়ে যায়। পরবর্তী দিন বাইরে গেলে দুজন লোক মাধবের কারের লুকিং গ্লাসও ভেঙে ফেলে। এর জন্য মাধব কমিশনারের কাছে যায়। তবে সব জানার পর কমিশনার বলে, তোমার জন্য এভিডেন্স টেম্পার করা নতুন কোনো কাজ নয়, তারপর তুমি লিখিত দিয়ে যাও, আমি দেখব। এখানে কোনো হেল্প না পেয়ে মাধব শ্রী আর ছেলেকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে নিশানকে দেখা যায় একটি ল ফার্ম খুলেছে। হারিতাও তাতে খুশি। সিন রাতে। মাধব আইপের সাথে কথা বলছে। এমনভাবে রিটায়ারমেন্টে যেতে হবে মাধব ভাবতেই পারছে না। আইপ বলছিল কেন সালামের দোষ, না ওই ল্যাবের। মাধব বলে, তোমার কি মনে হয় তোমরা নিশানকে যেমন মানুষ ভাবছ ও মোটেও তেমন না। আমি আমার কর্মজীবনে প্রপার তদন্ত ছাড়া কোনো কিছুই করিনি। কিন্তু আইপের কথা, তাহলে নিশান 7 বছর জেল খেটে আসার পর এত বড় কেস এমনিতে জিতে গেল? মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মাধব কিছুতে এটা মানতে চাচ্ছে না, তার কোনো ভুল হয়েছে। মাধবের কথা আমি এত সহজে হার মানব না। আমি প্রমাণ করে ছাড়ব আমি কোনো ভুল করিনি। মাধব এখান থেকে বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়িতে ফিরেই দেখে পুরো বাড়ি ভাঙচুর করা। এমনকি তারা মাধবের আদরের কুকুর ড্রেককে মেরে ঝুলিয়ে রেখে গেছে। মাধব এটা কিছুতেই মানতে পারছিল না, তাই সাথে সাথে মাধব নিশান্তের বাড়িতে গিয়ে নিশান্তকে মারতে যাচ্ছিল। অবশ্য অন্যরা বাধা দেয়। তারপর মাধব বলে যায়, আমি তোকে আর ওই ম্যাথুকে ছাড়ব না। এই ঘটনার ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। শ্রীও কল করে বলছে, তুমি এসব করতেই আমাদের দূরে সরিয়ে রেখেছ। মাধব শুধু শ্রীকে বলে, ওরা আমাদের ড্রেককে মেরে ফেলেছে। আইপো কল করে জানতে চায়, তুই বলি মিনিস্টার ম্যাথুর লোকেরা করেছে, তারপর নিশান্তের বাড়িতে গিয়ে কেন ঝামেলা করেছিস? তবে মাধব কোনো জবাব না দিয়ে কল কেটে দেয়, আর কারের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরবর্তী দিন সকাল হতেই ফিলিপ এখানে মর্নিং ওয়াকে এসে মাধবকে জাগায়। ফিলিপ মাধবকে বলে, ও কেসটি জিতে গেছে, নতুন জীবন শুরু করেছে। এমনকি আমারও মনে হয় ও নির্দোষ। তুমি কেন তোমার জীবন নষ্ট করছো? সবাই কেসটি ভুলে গেছে, তুমিও ভুলে যাও। মাধবের কথা আপনার কি মনে হয় আমি ভুলতে পারবো? আমি যখনই 2 চোখ বন্ধ করি আমার চোখের সামনে শুধু তেরেসার চেহারাটা ভেসে ওঠে। আমি মনে করি ন্যায় বিচার হয়নি। ফিলিপ বলে, এটা ন্যায় অন্যায়ের কথা না। সবাই আমাকে বলেছে আমি যেন তেরেসার লাইফ সাপোর্ট খুলে দেই, কিন্তু আমি তা কখনোই করতে পারবো না। আমার যত সেভিংস আছে আমি সব ওর পিছনে খরচ করব। অ্যাটলিস্ট যতদিন আলজাইমার আমাকে পুরোপুরি গ্রাস না করছে। ওর স্মৃতি আমাকে সব থেকে বেশি কষ্ট দেয়। খুব তাড়াতাড়ি আমি সব কিছু ভুলেও যাব। আমি আমার সব হারিয়েছি, তোমার পরিবার আছে, তা আমি চাই না তুমিও সব কিছু হারাও। বলেই ফিলিপ চলে যায়। সিং চলে যায় এর্নাকুলাম ল কলেজে। নিশান্ত ক্লাসে লেকচার দিচ্ছে, আর বাইরে মাধব নিশান্তের উপর নজর রাখছে। এরপর নিশান্তকে যেই জেলে রাখা হয়েছিল মাধব ওই জেলের জেলারের সাথে দেখা করে। জেলারও জানায়, নিশান্ত জেলে আসার পর প্রথম ইব্রাহিম হাজি মার্ডার কেসের আসামি নারী সুরির লোকেদের অনেক মার খেত, কিন্তু পরবর্তীতে তাদের সাথে চলতে শুরু করে। নারী সুরি মূলত মানি লন্ডারিং, খুন, যে কোনো সেটেলমেন্ট, এই সব কিছু জেলে বসেই করত। নানি সুরির সাথে নিশান্তকে দেখে জেলারও একদিন নিশান্তের কথা জানতে চাইলে সুনি তাকে বলেছিল, আমি জীবনে অনেক ক্রিমিনাল দেখেছি, ও সম্পূর্ণ আলাদা, ও নিরপরাধ। ওর সাথে থেকে থেকে আমিও সব কিছু ছেড়ে দিতে যাচ্ছি। জেলার বলে, নিশান্ত এমন একজন ব্যক্তিত্ব ছিল যাকে কিনা নানি সুনির মতো লোকেরা সম্মান করত। সত্যি বলতে আমাদেরও কখনো মনে হয়নি ও এমন কোনো ক্রাইম করতে পারে। এরপর মাধব সেই নানি সুনির খোঁজ করতে গিয়ে জানতে পারে জেল থেকে বের হয়ে সে এখন একটি আইটি কোম্পানি চালাচ্ছে। এরপর মাধব কান্নুর জেলে গিয়ে মুরুগানের সাথে দেখা করে, কিন্তু মুরুগানও একই কথাই বলছে যেটা সে কোর্টে বলেছিল। যদিও মাধব বারবার বলছে, আমি জানি তুই মিথ্যা বলছিস, আমি সব প্রকাশ করে ছাড়ব। তবে মুরুগানও বলে দেয়, আপনি আপনার ভুলটা মেনে নিতে পারছেন না। অন্যদিকে নিশান্তকে দেখা যায় একটি রেডিও চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়েছে। মাধব ও মুরুগানের থেকে তথ্য না পেয়ে মুরুগানের পরিবারের খোঁজ নিতে এলে জানতে পারে এই বাড়িতেই মুরুগানের ওয়াইফ রিমা থাকে। মুরুগান অ্যারেস্ট হওয়ার পর রিমা 2 বাচ্চা নিয়ে খুব কষ্টে ছিল। রিমা প্রতিনিয়ত লটারি টিকিট কিনত। এরপর একদিন 80 লাখ টাকার লটারির টিকিট জিতে যায়। তখন থেকে ওরা ভালোই আছে। আবার মুরুগান ছাড়াও সেদিন ল্যাবের বিষয়ে স্মিতা নামে একটি মেয়ের জবানবন্দি দিয়েছিল, তাই তার সত্যতা জানতে মাধব স্মিতার স্বামী জিজোর সাথে দেখা করে। কিন্তু স্মিতার ওই কেসের বিষয়ে জানতে চাওয়া মাত্রই মাধবের সাথে জিজোর ঝামেলা বেঁধে যায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মাধবকে উদ্ধার করে নিয়ে আসে। খবর পেয়ে আইপো এসে ওই স্থানীয় থানার সিআইয়ের সাথে কথা বলে মাধবকে ছাড়িয়ে নিয়ে যায়।
ফেরার সময় মাধব আইবকে বলছিল, আমার কথা বিশ্বাস কর, নিশান জেলে বসে টাকা আর পাওয়ার কাজে লাগিয়ে এই সব কিছু সেট আপ করেছে। এই সব কিছুই ওর মাস্টার প্ল্যান। কিন্তু আইব বোঝায়, দেখ এসব তোর ধারণা মাত্র, ধারণার বাস্তবতা এক না। তোর জীবনে একটা ভুল হয়ে গেছে, তোর কথা আমরা তো ভুল করেছি তাই না? এখন এসব বাদ দিয়ে সামনে ফোকাস কর। তারপরও মাধব বলে যাচ্ছে, আমি কোনো ভুল করিনি। এর মধ্যে সালামের কল্পে মাধব সালামের বাড়িতে যায়। রাজিয়া বলে ওই লোকটা কোর্টে সব প্রকাশ করার পর থেকেই সবাই জেনে গিয়েছিল সে একজন নেশারু। ওই ডিপ্রেশনে সে নিয়মিত ড্রিঙ্ক করে যাচ্ছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কথা সহ্য করতে না পেরে ড্রিঙ্কের সাথে পয়জন মিশে আত্মহনন করার চেষ্টা করেছে। সালাম বলে, স্যার ওই প্রফেসরের বিরুদ্ধে আমার সাক্ষী দেওয়া ঠিক হয়নি। এমনকি ওই দিন আমার মনে হয়েছিল লোকটা আসলেই নির্দোষ, আমাদেরই ভুল হয়েছিল। ওই মেয়ের ঘটনার পর আমি কয়েক বছরের জন্য ড্রিঙ্ক করা ছেড়েও দিয়েছিলাম, কিন্তু এরপর কোনো কারণে আবার শুরু করি, আর বন্ধ করতে পারিনি। এমনও তো সময় গিয়েছে একদম অপরিচিত লোকেরা এসে আমাকে ড্রিঙ্ক কিনে দিত। এদিকে মাধবকে ফোনে না পেয়ে শ্রী আইবকে কল করলে আইব মাধবের বাড়িতে গিয়ে দেখে মাধব ড্রিঙ্ক করে প্রজেক্টরে কিছু দেখছে। আইবকে দেখে মাধব বলে, আমি ওর সব কিছু যাচাই করেছি, কোনো কাজে আসেনি, কিন্তু ওকে ফাঁদে ফেলার একটি নতুন উপায় পেয়েছি, আর তা হচ্ছে ওর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অরুণিমা। ওর মতো সাইকোরা বেশি দিন চুপচাপ থাকতে পারে না, ওরা ওদের নতুন শিকার খোঁজে, আর এজন্য ওরা সবসময় ওদের প্যাটার্ন ফলো করে। তেরেসা যেমন ছিল, এখন ও তেমনি একটি মেয়েকে টার্গেট করছে, আর সেই মেয়েটাই হচ্ছে অরুণিমা। মাধব প্ল্যান করছে এই অরুণিমার সাহায্যেই সে নিশানকে ধরবে। তবে আইব বলে যায়, তোমার সব পাগলামি বন্ধ করো। কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে 2 সপ্তাহের মধ্যে টাকা দিতে না পারলে তোমার পেনশনের সব টাকা থেকে দেয়া হবে, বলে আইব চলে যায়। আর মাধব তার প্ল্যান মতো অরুণিমাকে ফলো করতে শুরু করে দেয়। তার ধারণা কোনো না কোনো সময় নিশান হয়তোবা অরুণিমাকে তুলে নিতে আসতে পারে, এজন্য অরুণিমা যেখানেই যাচ্ছে মাধব তাকে ফলো করে যাচ্ছে। এরপরই আসে সেই দিন, অরুণিমা একটি পাবলিক টয়লেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই মাধব খেয়াল করে অরুণিমা সেখানে নেই। মাধব টয়লেটের ভিতর গিয়ে দেখে অরুণিমার হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তবে অরুণিমাকে বাঁচাতে গেলে অরুণিমা মাধবকে রেপিস্ট ভেবে নেয়, তাই তার চোখে স্প্রে করে বাইরে বেরিয়ে আসে। আর তখনই পুলিশ এসে পড়ায় অরুণিমা মাধবকে দেখিয়ে দিলে তারা মাধবকে অ্যারেস্ট করে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। কমিশনার আইব সবাই এসেছে। অরুণিমাও জানায় সে কিছুদিন যাবৎ আমাকে সবসময় ফলো করছিল, আজ সুযোগ পেয়ে আমাকে আক্রমণ করেছে। এরপর অরুণিমাকে পাঠিয়ে দিয়ে কমিশনার আইবকে বলে দেয় কালই ওকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে। তবে তখনও মাধব বলে যাচ্ছে, আমি কিছুই করিনি। আইবও যেহেতু জানতো, তাই আইব তাকে বলে যায়, ওকে ফাঁদে ফেলতে তুই একটি মেয়েকে ব্যবহার করতে চেয়েছিলি, কোনো লয়ারই তোর কেস নিতে আসবে না, বলে আইব চলে যায়। এদিকে এই নিউজ এখন সব মিডিয়াতে। শ্রীরাও জেনে গেছে। নিশান্তকেও দেখা যায় ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এর কিছুক্ষণ পর একজন কনস্টেবল মাধবকে জানায়, স্যার আপনার লয়ার এসেছে। মাধব গিয়ে দেখে এ নিশান্ত। নিশান্ত বলছিল, যদিও আমার অরুণিমার হয়ে কেসটি লড়ার কথা ছিল, তারপর আমি আপনার মতো নই। আমি জানি কেউই আপনার কেস নিতে আসবে না, তাই আমি এসেছি। আপনি যে ক্রাইম করেছেন সহজে বেলও পাবেন না। আপনি অথরাইজেশন লেটার সাইন করে দিন। আমরা কোর্টে আপনার মানসিক সমস্যার কথা উল্লেখ করে আপনাকে ডিঅ্যাডিকশন সেন্টার বা সাইকোথেরাপি সেন্টারে পাঠাবো। 7 থেকে 8 মাস পর ক্লিন হয়ে বের হতে পারবেন। কথা মতো মাধব সিগনেচার করে দিলে নিশান্ত চলেই যাচ্ছিল। তখনই পিছে থেকে মাধব বলে ওঠে, আইটিআক 10A ওমেগা ইনফোটেইনমেন্ট LLC, আবুজা সিটি, নাইজেরিয়া। তুমি জেলে থাকাকালীন নানি সুনির জন্য একটি কোম্পানি বানিয়েছিলে। শোনামাত্রই নিশান্ত আবার ফিরে আসে। মাধবও বলে, আমি সবই জানি নিশান্ত। আর এখানে আমাদের দেখানো হয় জেলে থাকাকালীন অবস্থায় নারী সুনি একদিন নিশান্তকে ডেকেছিল। ওই সময় নারী সুনির একটি কল আসে। মূলত সুনির 6 কোটি টাকার ব্ল্যাক মানি পড়ে আছে, আর ইনকাম ট্যাক্সের ভয়ে সে কোথায় রাখবে সেটাও বুঝতে পারছে না। আবার এই টাকার ইনকাম সোর্স না থাকার কারণে সে হোয়াইটও বানাতে পারছে না। ফোনে এই বিষয়ে কথা বলতে শুনে নিশান্ত তখন বলে ওঠে, আমার কাছে এর সলিউশন আছে। 1 টাকা ট্যাক্স না দিয়ে আপনার কালো টাকা আমি সাদা করে দিতে পারবো। এরপর নিশান্ত সুনিকে বুদ্ধি দেয়, যা আপনার হুন্ডির টাকা প্রথমে মিডল ইস্ট থেকে নাইজেরিয়াতে পাঠাবেন, কারণ নাইজেরিয়ার আবুজা সিটি ট্যাক্স ফ্রি এরিয়া। সেখানে আপনাকে একটি কোম্পানি রেজিস্টার করে একটি অফশোর অ্যাকাউন্ট খুলতে হবে। একই সাথে এখানের স্পেশাল ইকোনমিক জোনে আপনার ওয়াইফের নামে একটি আইটি কোম্পানি খুলতে হবে। আমরা এখান থেকে একটি দামি সফটওয়্যার বানিয়ে নাইজেরিয়াতে পাঠাবো, আর ওই সফটওয়্যার বিল হিসেবে আমরা নাইজেরিয়া থেকে কোটি কোটি টাকা ইন্ডিয়াতে ট্রান্সফার করতে পারবো। এরপর আবার আইটিআক 10A অনুযায়ী স্পেশাল ইকোনমিক জোনের স্টার্টআপ কোম্পানিকে 5 বছর পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। নিশান্ত মূলত ফাইন্যান্স এবং ট্যাক্সের উপর পিএইচডি করেছিল, তাই নিশান্তের বুদ্ধি কাজে লাগিয়ে নারী সুনির মতো একজন গ্যাং লিডার মুহূর্তের মধ্যেই বিজনেসম্যান সুনীল হয়ে ওঠে। শুধু তাই নয়, নারী সুনি যখন নিশান্তের হাতে চলে এলো, তখন নিশান্ত নিজেকে বাঁচানোর মিশনে নামে। নিশান্ত ভালো করেই জানতো ওই ল্যাবে তার সিমেন্ট স্যাম্পল আছে, একদিন তার কোনো সমস্যা হতে পারে।
তাই নিশান প্রথমে ওই সিমেন্ট স্যাম্পলের ভ্যালিডিটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এরপর ওই ল্যাব বন্ধ করতে প্রথমে এই একই জেলের কয়েদি জিজোকে 15 লক্ষ টাকার অফার দিয়ে তার মেয়ের পিতৃত্ব পরিচয় টেস্ট করাতে বলে, মানে স্মিতা যেই টেস্টটি করিয়েছিল। সুনীরা জিজোকে বলেছিল, তুমি প্রথমে থানায় কমপ্লেন করবে যে ওই মেয়ে তোমার না। কোর্ট থেকে যখন পিতৃত্ব টেস্ট করা হবে প্রথম রিপোর্টটা ভুল আসবে, এরপর তুমি তোমার ওয়াইফকে দিয়ে আবার আপিল করাবে। তখন কোর্ট থেকে 3টি ভিন্ন ল্যাবে টেস্ট করানো হবে, ওই টেস্টের রেজাল্ট অ্যাকুরেট আসবে। জিজোর কথা মতো স্মিতা তাই করেছিল। আবার সুনীর হয়ে স্যামুয়েল ওই সত্যরাজের থেকে জমি কেনার পর একইভাবে সত্যরাজ কেস করলে প্রথমে ওই ল্যাবের টেস্টের রেজাল্ট ভুল আসে, এরপর অন্য 3টি ল্যাবে টেস্ট করালে সেই টেস্টের রেজাল্ট স্যামুয়েলের পক্ষে এসেছিল। মূলত ওই সময় কোর্ট থেকে যখন স্যাম্পলগুলো ল্যাবে পাঠানো হতো তখন যেই ব্যক্তি বহন করে নিয়ে যেত তার দ্বারা ওই স্যাম্পলগুলো পরিবর্তন করে দেওয়া হতো। আর এভাবে একটানা কয়েকটি রিপোর্ট ভুল দেওয়ার কারণে একসময় কোর্ট ওই ল্যাবটিকেই বন্ধ করে দেয়। আবার একই সাথে সুনীর লোকেরা সালামের সাথে ঘনিষ্ঠ হয়ে সালামকে ফ্রি মদ খাওয়াতে থাকে, যে জন্য সালামকে বারবার ডিঅ্যাডিক্টেড সেন্টারে যেতে হয়েছিল। সালাম যখনই বেরিয়ে আসতো কেউ না কেউ আবার সালামের ঘনিষ্ঠ হয়ে তাকে মদ খাওয়াতো। এভাবে সালামকে 7 বছরে 6 বার ডিঅ্যাডিকশন সেন্টারে যেতে হয়। বাকি ছিল মুরুগান এমনিতেই মার্ডার কেসের আসামি, তারও যাবজ্জীবন কারাদণ্ড চলছে। সুনি মুরুগানকে 80 লাখ টাকার অফার দিয়ে তেরেসার ঘটনাটাও স্বীকার করে নিতে বলে। এরপর কথা মতো মুরুগান তার ওয়াইফ রিমাকে রেগুলার লটারির টিকিট কিনতে বলে। রিমাও টিকিট কিনতে থাকে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। হঠাৎ একদিন রিমার কাছে ওই 80 লাখ টাকার লটারির টিকিটটি দিয়ে আসা হয়। রিমা যেহেতু আগে থেকেই লটারির টিকিট কিনে আসছিল তাই কারোর মনে আর সন্দেহ ছিল না। এই সব কিছুই নিশান জেলে বসে খুব নিখুঁতভাবে করিয়েছে, যাতে সাজা খেটে বের হওয়ার পর সে সহজেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। তবে মাধব এখন সব কিছু জেনে গেছে, আর মাধবের মুখে এই সব কিছু শোনার পর নিশান বলছিল, আপনি আমাকে নিয়ে ভাবতে ভাবতে এই সব কিছু কল্পনা করতে শুরু করেছেন, আপনার তো মানসিক সমস্যা দেখা দিয়েছে। তবে এরপরে মাধব যা বলে নিশান তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মাধব বলে, সাফিয়া সেট ইয়ার 1991, তেরেসার কেসটি তদন্ত করার সময় আমি কিছু ভুল করেছি, কারণ তেরেসার বেলাতে তুমি যে মেথড ব্যবহার করেছ তা তুমি বহু বছর যাবৎ প্র্যাকটিস করে আসছ। আমি এটাকে র্যান্ডম ইনসিডেন্ট ভেবে তোমার ব্যাকগ্রাউন্ড চেক করিনি, এটাই ছিল আমার ভুল, কিন্তু এবার আমি আর সেই ভুল করিনি। সাফিয়া সেট ক্যালিকাট ইউনিভার্সিটির স্টুডেন্ট। সে একজন স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং সংগঠক ছিল। ক্যালিকাট ইউনিভার্সিটির প্রত্যাশিত চেয়ারম্যান। একদিন বাবার গিফট করা সেকেন্ড হ্যান্ড কারের মধ্যে আগুনে পুড়ে মারা যায়। ওই সময় তুমি সেম ক্যাম্পাসের সেকেন্ড ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলে। এরপর মাধব বেনারসের একটি ইউনিভার্সিটির কথা বলে। সেখানের ফার্স্ট ইয়ারের ছাত্রী সুনিতা শর্মা হঠাৎ করে মিসিং হয়ে যায়। 1.5 বছর পর ইউনিভার্সিটির নতুন বিল্ডিংয়ের খননকালে ওর কঙ্কাল পাওয়া গিয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে শুধু একটি বিষয় পাওয়া গিয়েছিল, আর তা হলো ওর গলার হাড় ভাঙা ছিল। ওই সময় নিশান সেখানেই পিএইচডি করছিল। সুনিতা সাফিয়ার মতোই ছিল, যেমনটা তেরেসা ছিল। যদিও ঘটনাগুলো ভিন্ন ভিন্ন জায়গার আর কয়েক বছরের গ্যাপও ছিল, তারপরও প্রতিটা ঘটনা ঘটার সময় নিশান্তের সেখানে উপস্থিত থাকা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। সব শুনে নিশান্ত বসে পড়ে এবং বলে, আমার প্রি ডিগ্রি সিনিয়র আশা ম্যাথু, আপনি হয়তো ওর বিষয়ে জানতে পারেননি, আমারই প্রতিবেশী ছিল। ওই বছরের অলরাউন্ডার ছিল, একটি হিন্দু ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। একদিন বাড়ির পিছে আমি ওকে ধরে ফেলি। পালানোর চেষ্টা করলে কুকুরের গলার চেন দিয়ে ওর গলা পেঁচিয়ে আমি ওকে ভোগ করেছিলাম। মূলত রেপ করার সময় কুকুরের গলার চেন দিয়ে টেনে গলার হাড় ভাঙার শব্দ নিশান্ত উপভোগ করছিল। এজন্য সে প্রতিবারই সেম প্যাটার্নে করেছে। নিশান্ত বলে, ওই মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চেয়েছিল, তাই ওর বয়ফ্রেন্ডকে আমি ওর কাছে নিয়ে আসি। এরপর দুজনকে খুন করে জঙ্গলের মাটিতে পুঁতে তার উপর একটি আম গাছ লাগিয়ে দেই, আর চারিদিকে ছড়িয়ে দেই ও ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। এরপর ওই মেয়ের ছোট ভাইকে নিয়ে আমি ওই আম গাছ থেকে অনেক আম খেয়েছি। ওই রাতে সালাম এসে না পড়লে তেরেসার অবস্থা একই হতো। নিশান্তের মতো সে একটা ডেভিল, আর ডেভিল নিজেই হাফ গড, তাই তাকে ধরে রাখা সম্ভব না। নিশান্ত এটাও বলে, অরুণিমা আমার টার্গেট ছিল ঠিকই, কিন্তু তোমাকে ফাঁদে ফেলতে। সবাই যখন তোমাকে ধরতে ব্যস্ত তখন আমি আমার নেক্সট টার্গেটকে তুলে নিয়েছি। আর এখানে আমাদের দেখানো হয় নিশান্ত লিফট দেওয়ার কথা বলে ওই রেডিও স্টেশনে নিতু নামে মেয়েটিকে তুলে নিয়েছে। নিশান্ত বলে, আমি এখন ওকে মারিনি, খুব তাড়াতাড়ি মারব, তবে তুমি যখনই বেলে মুক্তি পাবে সেদিনই আবার অ্যারেস্ট হবে। কারণ নিশান্ত নিতুকে মাধবের বাড়িতেই নিয়ে আটকে রেখেছে। নিশান্ত এটাও প্ল্যান করছে নিতুকে মেরে মাধবের বাড়ির নিচে পুঁতে রাখবে, যাতে কিছুদিন পর পুলিশ বডি পেয়ে মনে করে নেয় মাধবী সাইকো কিলার। তবে এটা বলা মাত্রই মাধব নিশান্তের গলা চেপে ধরে। তবে শব্দ পেয়ে পুলিশ সদস্যরা এসে মাধবকে আটকে দেয়, আর নিশান্ত নিরাপদে চলে যায়। নিশান্ত এখান থেকে সোজা মাধবের বাড়িতে যায়। এরপর নিতুকে বলছিল, চিন্তা করো না, আমি তোমাকে খুব বেশি কষ্ট দিব না। তবে নিতুর মুখের কাপড় সরাতে নিশান্ত যেটা দেখে তা সে কল্পনাও করেনি।
কারণ এ তো নিতু নয়, এ তো হরিতা। আর এরপরই মাধব আর পুলিশের পুরো টিম সেখানে চলে আসে। মাধব বলে, তুই যখন আমার ডাউনফল উপভোগ করছিলি তখন কেরালা পুলিশের ইগলের চোখ তুই খেয়াল করিসনি, যা তোর প্রতিটি মুভমেন্ট মনিটর করছিল। মূলত প্রথম থেকে মাধবের নির্দেশ মতো কেরালা পুলিশের একটি টিম সার্বক্ষণিক নিশান্তের উপর নজর রেখেছে। আর এই সব কিছুই ছিল মাধবের প্ল্যান। হরিতার কাছেও এখন নিশান্তের আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে। এরপর নিশান্তকে কোর্টে নেওয়া হলে সব কিছুর ভিত্তিতে কোর্ট নিশান্তের বিরুদ্ধে পুনরায় তদন্ত করার নির্দেশ দেয়। আর সাথে নিশান্তকে যারা সাহায্য করেছে সবাইকে অ্যারেস্ট করার নির্দেশনা দেওয়া হয়। তবে এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যায়। ফিলিপ তেরেসার লাইফ সাপোর্ট বন্ধ করে দেয়, তেরেসাও মারা গেছে। তাই এখন আর শুধু ধর্ষণ আর হত্যা চেষ্টা মামলা নয়, এখন পুরো হত্যা মামলা হয়ে গেছে। এরপর আইপ মাধবকে বলছিল, তুই এত কিছু করলি, আমাকে বলিসনি কেন? কিন্তু মাধব বলে, তোর অ্যাক্টিং স্কিল অতটা ভালো ছিল না। এরপর নিশান্তকে নিয়ে যাওয়ার সময় মাধব নিশান্তকে বলে দেয়, তোর চেহারা বলছে তুই এর থেকে বেশি শক্তি নিয়ে আবার আসবি, তবে এবার আর সেই সুযোগ নেই। এবার তোর জন্য কোনো নারী শুনি সেখানে থাকবে না, তুই সারাক্ষণ ইগলের চোখে চোখে থাকবি। নিশান্ত মুচকি হেসে চলে যায়। তবে নিশান্ত জানে সে আর কিছুই করতে পারবে না। সিন চলে যায় রাতে। মাধবকে দেখা যায় ম্যাথুর সাথে তার কুকুর ড্রেকের মৃত্যুর হিসাব নিকাশ করতে গিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়। ক্রিমিনালদের মাইন্ড সবসময় শার্প থাকে, কিন্তু তারা এটা জানে না পুলিশের মাইন্ড তার থেকেও অ্যাডভান্স লেভেলের। এই জন্য তারা যতই মাস্টার প্ল্যান করুক না কেন, আইনের হাতে একসময় ধরা পড়তেই হয়। মুভিটা আপনার কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।